খুলনা টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১০৫ রানে পিছিয়ে আছে সফরকারী পাকিস্তান। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ২২৭ রান। এর আগে ৩৩২ রানে শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস। ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। সাকিব আউট হন ২৫ রান করে, মুশফিক করেন ৩২ এবং অভিষিক্ত সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৩ রান। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ। জবাবে উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করে সামি আসলাম ও মোহাম্মদ হাফিজ। ২৫ রান করা সামিকে আউট করেন তাইজুল ইসলাম। এরপর দ্বিতীয় উইকেটে ১৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি করে হাফিজ ও আজহার। হাফিজ পূরণ করেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। দিন শেষে হাফিজ ১৩৭ এবং আজহার আলী ৬৫ রানে অপরাজিত আছেন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক নাজমুন নূর রবিন। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত রবিন। আমরা প্রথমেই জানতে চাইবো যে আজকে সকালবেলা বাংলাদেশের যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল সেটি আপনার কাছে কেমন মনে হয়েছে? প্রথম থেকে বাংলাদেশের ব্যাটিং এর একটু মনে হচ্ছে যে কিছু ঘাটতি আছে, কেননা উইকেট কন্ডিশনসে আমরা যা ডিসক্রিপশন পেয়েছি, মমিনুল্লাহকে সবচেয়ে সুন্দর বলেছিলেন যে বল থেমে থেমে আসছে, স্লো লো থাকছে। এগুলো প্রথম দিন থেকে একটা কেমন জানি একটা অস্বস্তিকর পরিবেশ ছিল, কিন্তু তারপরে যা গেইন করেছে কিন্তু তা কিন্তু এত 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 এই পর্যন্ত খেলার এই পর্যায়ে পর্যন্ত আমরা কিন্তু সেই রিকভারি দেখছি না। কিন্তু এখন অবশ্য আমি বলবো যে লাঞ্চের পর থেকে যেভাবে ড্রাই হয়ে আসছে, ড্রাই কন্ডিশন হয়ে আসছে, এখন মনে হচ্ছে যে ব্যাটসম্যানের উপযোগী হয়ে আসছে এখন। রবিন, আমাদের যে একাদশটি আছে সেই একাদশটি নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? কারণ আমরা দেখছি যে ৩ ধরনের ফরম্যাটে প্রায় ৩ রকমের কম্বিনেশন চেষ্টা করা হচ্ছে। অবশ্যই প্রত্যেকটি খেলায় একটু ভিন্নতা আছে, কিন্তু তারপরেও আমরা বেস্ট 11 নিয়েই হাজির হয়েছি কিনা? হ্যাঁ, এখানে কিন্তু আপনি কিন্তু আমার মনের কথা বলেছেন, আমার মনের প্রশ্ন তুলেছেন। সেটা হচ্ছে যে আমরা অনেক রকম এক্সপেরিমেন্টেশন ইদানিংকালে করে আসছি, যা কিনা মনে হচ্ছে যে ঠিক আমাদের টিম ফরমেশন জন্য শুভ মনে হচ্ছে না। আমরা এত ধরনের এক্সপেরিমেন্টেশন করছি, ওয়ান ডে থেকে টি-20 থেকে প্রথম অর্ডারের ব্যাটসম্যানকে নিয়ে আমরা নানা রকম ফেট নিয়ে খেলছি। আমাদের যে প্রুভেন পজিশনসগুলো আছে, প্রথমে দেখলাম ওয়ার্ল্ড কাপে, পরে চট করে এসে দেখা গেল পাকিস্তান ট্যুরের লিমিটেড ফরম্যাটে মাহমুদ আল্লাহ রিয়াদের পজিশনকে নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা ছিল, সেটাকে আমরা সাকসেসফুল হলাম না। সৌম্য সরকার সেখানে স্ট্রাইক করেছে, এখন আবার সৌম্য সরকার নিজে চলে এসছে। ইমরুল কায়েস সাকসেসফুল ছিল না, তাকে আবার 2 নম্বর ব্যাটসম্যানের পজিশনে চলে এসছে। সো এগুলা ঠিক মনে হচ্ছে যে এরকম এক্সপেরিমেন্টেশন কিন্তু যে কোনো প্লেয়ারের সাইকোলজিতে কিন্তু হিট করবে। আমি কোনোভাবেই এটা ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত, অনেক রকম টিম ম্যানেজমেন্ট কিংবা কোচের অন্য মত থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ধরনের এত ভালো পারফরমেন্স প্লেয়ারকে নিয়ে এক্সপেরিমেন্টেশন অবশ্যই করা প্রয়োজন না। তারপর এটাও আমার ব্যক্তিগত মত, যেরকম আজকে নতুন একটা ফাস্ট বোলার খেলেছে, কিন্তু চট করে যেটা আমরা লিমিটেড ওভার্সের ক্ষেত্রে দেখিয়ে আসি, সাধারণত এই ধরনের স্লো বোলারকে প্রথম চান্স দেওয়া হয় সেকেন্ড ওভারে, থার্ড ওভারে চলে এসছে ওই স্লো বোলার হাফিজকে প্রায় পরাস্ত করার জন্য। তাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, কিন্তু এগুলা এক্সপেরিমেন্টেশন কিন্তু সবসময় আমরা দেখেছি বিশেষ করে কার্যকরী হয় তখনই আপনার লিমিটেড ওভার্সে, কিন্তু টেস্ট বেসিসে কিন্তু টেস্ট ম্যাচেসে এই ধরনের এক্সপেরিমেন্টেশন নিষ্প্রয়োজন, প্রয়োজন না, অবশ্যই না। রবিন, আমরা আজকে যেটি দেখছি যে আমাদের ব্যাটসম্যানরা তাদের অ্যাপ্রোচটা, যখন সকালবেলার সেশনটা যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের ব্যাটসম্যানরা অনেক বেশি স্ট্রাগল করছিল সেখানে, এবং বিশেষ করে সৌম্য সরকার প্রথম থেকেই তার ইনিংসটি কিন্তু একটু বলা যায় যে খুব কনফিডেন্ট ছিলেন না, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে কিছুটা লুজ বলেই আসলে বলা যায় যে ঠিক টেস্টে উইকেট দিয়ে আসার ঘটনাগুলি কিন্তু ঘটেছে। মুশফিকও খুব ভালো বলে আউট হননি, সৌম্য সরকারেরও একই অবস্থা ছিল। তো এইগুলি আসলে মাইন্ডের দিক থেকে কি রকম কাজ করছে? এই মাইন্ড
প্লে যেটা আর কি, সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধাজনক মনে হচ্ছে না আজকের দিনে। গতকালকে বরং এর চেয়ে অনেক ভালো দেখেছি আমরা। কিন্তু আমি বলবো একটু রিভার্স থিঙ্কিং, সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটা তখনই ডিস্টার্বড হয় দুইটা কারণে। একটা হলো যে উইকেট কন্ডিশন যখন ভালো হয় না, আরেকটা হচ্ছে আপনি ব্যাটসম্যানের পজিশন নিয়ে যেটা আগে আলাপ করছিলাম আর কি, অনেক রকম মানে ফেক নিয়ে আপনি খেলেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে শুধু সৌম্য সরকার না, মুশফিক এবং আমরা আগেও দেখেছি ইমরুল কায়েস মিস টাইমিং এর কারণে আউট হয়েছে। আর অন্যান্য ব্যাটসম্যানরাও যেরকম আমরা বক্তব্য শুনেছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, মমিলুরও উক্তি করেছেন যে আমাদের এই ধরনের পিচে যে কোনো ব্যাটসম্যানের, সে মন্তব্য করেছে যে আমার ৮০ রান করতে গিয়ে হয়তো মনে হচ্ছিল যে ১০০ বছর লেগে যাবে। তো ও রেকর্ডের কাছে চলে এসছে, এখন তার রেকর্ড হচ্ছে নেক্সট টু অনলি ব্র্যাডম্যান, এমন তার ভালো রেকর্ড। কিন্তু তার মতন ব্যাটসম্যানও অনেক রকম মানে অ্যাডভার্স কন্ডিশন ফেস করতে হয়েছে, কেননা উইকেট স্লো ছিল, বল লো থাকছে। এখন কিনা অনেক ড্রাই কন্ডিশনসের কারণে এখন মনে হচ্ছে যে এখন আইডিয়াল হয়ে গেছে ব্যাটসম্যানদের জন্য। আমরা তা দেখছি কিন্তু আজহারের ব্যাটিংয়ে, পাকিস্তানের ব্যাটসম্যান এবং হাফিজের ব্যাটিংয়ে, তো এখন ক্রমশই ইজি হয়ে আসছে। মনে হচ্ছে যদি কন্ডিশন যদি হেভি না থাকে আগামীতে, মনে হচ্ছে যে তাদের টার্গেট হবে ইজিলি 500 550। তখন একটা বড় টোটাল যদি তার ম্যাচ করা কিন্তু অসম্ভব কোনো কিছু না, অবশ্যই সম্ভব এবং বড় টার্গেট দেওয়া সম্ভব। আর আমাদের ব্যাটসম্যান বোলারদের আমাদের যে একটা কনসিস্টেন্সি মেনটেইন করা, অনেক দিন পর সে মুশফিক মনে হচ্ছে ক্যাপ্টেন্সি করা আরম্ভ করেছে। আপনার জিম্বাবুয়ের পর থেকে তো মুশফিক ক্যাপ্টেন্সিতে আসেনি। এই ধরনের ওই যে এক্সপেরিমেন্টেশন যে করে এসছে, ফাস্ট বোলারকে প্রথম ওভারের পরে চেঞ্জ করে নিয়ে স্লো বোলারকে এনেছে, এই ধরনের এক্সপেরিমেন্টেশন থেকে হয়তো আশা করি মুশফিক বিরত থাকবেন, একটা কনসিস্টেন্সি মেনটেন করবেন বা বোলারদেরকে চান্স দেওয়া। অনেক ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।